বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা তোমাকে দেখতে পাচ্ছ ঠিক মতো? লাইনে আছো, বিদ্যুৎ ছিল না তাই দেরিতে ঢুকতে হলো। লাইটিং গুলোর জন্য বিদ্যুৎ ছাড়া ঢোকা সম্ভব ছিল না। তোমরা দেখতে পাচ্ছ কিনা একটু জানাও কমেন্ট করে। বোর্ড ক্লিয়ার আছে কিনা, বোর্ড দেখা যাচ্ছে কিনা তোমাদের একটু জানাতে হবে। কষ্ট করে একটু জানাও। আচ্ছা, দেখা যাচ্ছে। বাবা, আচ্ছা ঠিক আছে, তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন দিতে পারো। হ্যাঁ, ক্লাসটা মোটামুটি গুরুত্বপূর্ণ। আমি শেয়ার দিয়েছি, তোমরা পারলে মেনশন দাও। আজকে মানসংখ্য করার কথা। ক্লাসে ঢুকতে অলরেডি 15 মিনিট পার হয়ে গেছে, কারণ বিদ্যুৎ ছিল না তাই। আচ্ছা, ক্লাস 4 না, চতুর্থ অধ্যায় দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে শুরু করি। 1 নম্বর অধ্যায় মনে হয় করানো হয়েছিল। দেখো 2 থেকে শুরু হবে। যারা লাইনে আছো তোমাদের ফ্রেন্ডদের মেনশন দিতে পারো। সবাই জয়েন হয়ে নাও। আচ্ছা ঠিক আছে, অধ্যায় নাম্বার 2, চতুর্থ শ্রেণী, মান সংখ্যা শীট তোমরা বের করতে পারো। যে অধ্যায়টা আছে সেটা যোগ বিয়োগ, খুবই সহজ, তোমরা পারো বা জানি আমি, তোমরা পারবা। তারপর আমি একটু জাস্ট হেল্প করবো তোমাদের। দ্বিতীয় অধ্যায় যোগ ও বিয়োগ। যোগের অর্থ হচ্ছে একত্রিত করা, বিয়োগের অর্থ হচ্ছে বাদ দেওয়া। ঠিক আছে? তো এখান থেকে যোগ থেকে আমরা যোজন, বিয়োজন, যোগফল, বিয়োজন, বিয়োগফল, এগুলো সব আজকে একটু একটু করে জানার চেষ্টা করব। মোট ক্লিয়ার তো নাকি? আচ্ছা, যদি ক্লিয়ার হয়, যোগ অর্থ কি? একত্র করা, একত্রিত করা, এটা যোগ। বিয়োগ অর্থ হচ্ছে বাদ দেওয়া। যোগ হতে পারে এরকম 2 বা ততোধিক সংখ্যা, সমান বা অসমান সংখ্যাকে একত্রিত করে সংখ্যায় প্রকাশ করাটাই হচ্ছে যোগ। আর বিয়োগটা হচ্ছে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেওয়াকে আমরা বলি বিয়োগ। 2 বা ততোধিক, 2 বা তার অধিক সমান বা অসমান সংখ্যাকে একত্র করার করে সংখ্যায় প্রকাশ করাটাই হচ্ছে যোগ। আর সবচেয়ে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করাটাই আমরা বলি
বাদ দেওয়াকে আমরা বলি বিয়োগ। সেখান থেকে আছে যোজন বিয়োজন। আমরা যোজন বিয়োজন করার আগে জাস্ট একটু জানবো 9, 4, 3 বা যে কোনো সংখ্যা তোমরা লিখতে পারো, বা 1, 4, 2 যে কোনো কিছু কিন্তু তোমরা লিখতে পারো। আমরা এগুলো একটু লিখে রাখি, তাহলে সহজ হবে না আর কি। যোজন, এটার নাম যোজক। এটা 5 আর 9 রেখে 10, এটা হলো যোগফল। এখান থেকে আমরা সবগুলো সংজ্ঞা বলবো আজকে, যোজন, যোজক আর যোগফল। যোগফলটা আমরা মোটামুটি পারি। এখানে যোজন লিখছি আমরা, এটার সাথে কিন্তু যোগ করা হয়েছে, এটা যোগ করা হয়েছে, দুইটা যোগ করার ফলে একটা সংখ্যা পাওয়া গেছে। মানে যোজন কি বা কাকে বলে আমরা যদি বলি, তাহলে আমরা সহজেই বলতে পারি যে সংখ্যার সাথে যোগ করা হয়। যে সংখ্যার সাথে যোগ করা হয় সেটা হচ্ছে যোজন, যে সংখ্যা দ্বারা অথবা দিয়ে যোগ করা হয় সেটা যোজক। আমি আবারও বলছি, যে সংখ্যার সাথে যোগ করা হয়, আমরা 943-এর সাথে যোগ করেছি, এটার সাথে যোগ করেছি, এই জন্য এটার নাম যোজন। 142 যোগ করেছি, এটার নাম যোজক। যেটা দ্বারা বা দিয়ে যোগ করা হয় সেটা যোজক। যোগ করার পর যে সংখ্যা পাওয়া যায় তাকে যোগফল বলা হয়। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এই যে এটা যোজন, এটা যোজক, এটা যোগফল। যোজন এবং যোজক যোগ করার ফলে কিন্তু আমরা যোগফল পাইছি। তাহলে যোজন কাকে বলে, যোজক কাকে বলে, যোগফল কাকে বলে মুখস্থ করার দরকার নাই। যদি মনে নাও থাকে, খাতার পাশে একটু রাখ করে দুটো জিনিস লিখে বলে দিবা। যার সাথে যোগ করা হয় তার নাম যোজন, যে সংখ্যা দ্বারা যোগ করা হয় বা যে সংখ্যা দ্বারা যোগ করা হয় তার নাম যোজক। দুটো সংখ্যা যোগ করার পরে যে আমরা ফল পাই, যোগ করার পরে যে সংখ্যা পাওয়া যায় সেটাই হচ্ছে যোগফল। তাহলে আমরা এটাকে বলতে পারি যোগফল। এখান থেকে আসতে পারে যোগফলের সূত্র লেখো, এই একটা সূত্র মনে রাখলেই হয়ে যাবে। যোগফল সমান কি? আমরা জানি যোজন যোগ যোজক। যোগফল কোথা থেকে আসে, কিভাবে আসে? যোজন এবং যদি যোজক যোগ করা হয় তাহলে যোগফল আসে। তাহলে আমরা বলতে পারি যোগফল সমান যোজন যোগ যোজক। পরীক্ষায় যোগফল না দিয়ে বলো যোজন সমান কি, যোগফল ছাড়া বাকি দুইটা খালি বিয়োগ করলে হয়ে যাচ্ছে। কিভাবে? যদি বলে যোজনের সূত্র লেখো, তাহলে যোজনের সূত্র লিখবো। যোজনের সাথে যোজকটা কি অবস্থায় আছে? যোগ অবস্থায় আছে। তাহলে আমরা বলতে পারি যোগফল বিয়োগ। আমরা যদি যোজনের মান বের করতে চাই তাহলে যোজকটা এই পাশে আসবে, যেহেতু এটার মান বের করব তাহলে এটা ঠিক থাকবে, বাকিটা পার হয়ে আসবে। যোগফল বিয়োগ যোজক সমান বলা যায় যোজন। অথবা আমরা এটাও বলতে পারি যে যোজন সমান যোগফল বিয়োগ যোজক। তাহলে যোগফল যদি পারি, যোজনেরটাও বের করতে পারবো, যোজকেরটাও বের করতে পারবো। যোগফল সমান কি? যোজন যোগ যোজক। তাহলে যদি বলা হয় যোজন সমান কি, তাহলে আমরা বলবো যোগফল বিয়োগ যোজক। আর যদি বলা হয় না তোমরা যোজকটাই বের করো, তাহলে যোজকের সাথেও কিন্তু যোজন যোগ অবস্থায় আছে, তাহলে সেটাও কিন্তু আমরা পারবো। কিভাবে পারবো? যেহেতু এটা এর সাথে যোগ অবস্থা, এটা এর সাথে যোগ, এটা এর সাথে যোগ, তাহলে আমরা যদি এটার মান বের করতে চাই তাহলে এটাকে পার করতে হবে। আর যোগ অবস্থায় পার করলে কি হয় আমরা জানি, বিয়োগ হয়। তাহলে যোগফল বিয়োগ যোজন সমান আমরা বলতে পারি যোজক। এই যোগফল বা যোগের অঙ্কের মধ্যে এই জিনিসটা না কিছু নাই। যে সংখ্যার সাথে যোগ করা হয় যোজন, যে সংখ্যা দ্বারা যোগ করা হয় সেটা যোজক, যোগ করার পর যে সংখ্যা পাওয়া যায় সেটা যোগফল। যোগফলের সূত্র লিখো, তাহলে যোগফল সমান আমরা জানি যোজন যোগ যোজক। এখন যদি যোজন বের করতে বলে তাহলে যোজকটা জাস্ট পার হয়ে যাবে, আর পার হলে এখানে কি হবে? বিয়োগ হয়ে যাবে। যদি যোজন না বলে যোজক বের করতে বলে তাহলে যোজকটা পার হয়ে যাবে। কথা কি বোঝা গেছে? এতটুকুই, এর বাইরে কোনো কিছু না। বুঝতে পারছো কিনা আমাকে একটু জানো। যদি বুঝে থাকো তাহলে পরেরটাতে যাবো। তাহলে এরপরটা দেখো, এরপরে যেটা আছে সেটা হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপকে কি বলে?
আমরা 2+2+2+2+2 যদি করি তাহলে কিন্তু আমরা বলি 2 আর 2 যোগ করলে 4, 4 আর 2 যোগ করলে হয় 6, 6 আর 2 যোগ করলে হয় 8, 8 আর 2 যোগ করলে হয় 6, সরি 10। এটা কিন্তু আমরা বলি, ঠিক আছে, 2 2 যোগ করে হয়। তাহলে এখানে 2 আছে কয়টা? 5টা। তাহলে 2 আগে লিখলাম, কয়টা আছে? 5টা, 5 দ্বারা গুণ করলাম, 5 2 10। এটা কিন্তু সংক্ষেপে লিখলাম। এটা যদি আমরা করতে চাই বিস্তারিত, কয়টা 2? 5টা 2, 2 2 যোগ করলে 4, 4 এর সাথে 2 যোগ করলে 6, এরকম করে যদি আমরা বলি তাহলে এটা বিস্তারিত ভাবে বোঝাচ্ছে এটা। আর এখানে 2, এটা কাকে যোগ করতেছে? 2 কে। কয়টা 2 আছে? 5টা, তাহলে 5 2 10। এটা কিন্তু সংক্ষেপে করলাম। এই জন্য আমরা বলতে পারি, ওয়ালাইকুম আসসালাম, যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ, যেটা বলা আছে 4 নম্বরে। 5 নাম্বারটা বলা আছে যোগের আর গুণের মধ্যে পার্থক্য কি। যোগ আর গুণের মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে 2 আর 2 যোগ করে 4, 4 আর 2 যোগ করে 6, 6 আর 2 যোগ করে 8, 8 আর 2 যোগ করে 10। অনেক সময় লাগলো। 5 2 10। তাহলে যদি বলা হয় যোগ আর গুণের মধ্যে পার্থক্যটা কি, তাহলে আমরা কিন্তু বলবো যোগের মান আস্তে আস্তে বাড়ে। 2 যোগ 2 মানে 4, 4 এর সাথে 2 যোগ করলে 6, 6 এর সাথে 2 যোগ করলে 8, 8 এর সাথে 2 যোগ করলে অনেক বার করলাম, আস্তে 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 বাড়তেছে, 2 করে বাড়তেছে। আর গুণের মানটা তাড়াতাড়ি বাড়ে। 5 2 10, 5 2 10, একবারই 10 পাচ্ছি, এটা যোগ করে পাচ্ছি। তাহলে যোগ আর গুণের মধ্যে পার্থক্য কি যদি বোঝায় বা বলে, তাহলে আমরা অবশ্যই বলবো যে যোগের মান আস্তে আস্তে বাড়ে, গুণের মান তাড়াতাড়ি বাড়ে। 6 নাম্বারটা আমি লিখে দিয়েছি, বোর্ডে লক্ষ্য করো। যোজনের সূত্র লেখো। যোজন সমান কি? যোজন যদি বের করতে চাও তাহলে বিয়োগ যোগফল থেকে যোজকটা বাদ দিতে হবে। তারপর হচ্ছে যোজকের সূত্র লেখো। তাহলে একইভাবে যদি যোজক বের করতে চাও তাহলে যোগফল থেকে যোজন বিয়োগ করতে হবে। তারপরে বলছে যোগফলের সূত্র লেখো, যেটা আমি অবশ্যই প্রথমে লিখছি, যোগফল সমান যোজন যোগ যোজক। 9 নম্বরে যেটা বলা আছে যোজন যোজক যোগফলের মধ্যে সম্পর্ক কি। যোজন যোজক যোগফলের মধ্যে যখন সম্পর্ক আসবে যে কোনো একটা সূত্র লিখলে হবে। যোজনের সূত্র লিখলেও হবে, যোজকের সূত্র লিখলেও হবে, যোগফলের সূত্র লিখলেও হবে। আমি আবার বলছি, যোজন যোজক যোগফল যদি থাকে সেক্ষেত্রে যে কোনো একটা সূত্র লিখলেই হবে। তবে যারা বুদ্ধিমান তারা যোগফলের সূত্র লিখবে। বিয়োজন বিয়োগফল যদি থাকে সেক্ষেত্রে বিয়োগফলের সূত্র লিখবে। গুণফল যদি থাকে সেক্ষেত্রে যে কোনো একটা লিখলেই হবে। তবে যারা বুদ্ধিমান গুণফলের সূত্র লিখবে। একইভাবে ভাজ্য ভাজক ভাগফল যদি থাকে তাহলে ভাজ্যের সূত্র লিখবে। আবার ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ যদি থাকে তাও সে ভাজ্যের সূত্রটা লিখবে। মানে এটা একটু খেয়াল করে লিখলেই হয়ে যাবে। বুঝতে পারছো কিনা একটু জানাও তো বাবা, যদি সমস্যা না থাকে বলতে পারো। কথা বলতে হবে কিন্তু একটু। এরপরে আমরা 10 নম্বরে যেটা দেখতে পাচ্ছি সেটা বিয়োজন কাকে বলে। পারবা মনে হয়। আমি একটু লিখি, লিখার পরে ওয়ালাইকুম আসসালাম। তো কি খবর? এখন তুমি কোন ক্লাসে আছো বাবা? ভুলে গেছি আমি। কোন ক্লাসে আছো, কোথায় আছো? এরপরে 10 নাম্বার লেখার আগে আমি এখানে কিছু জিনিস লিখবো। আগে বিয়োজন, এখানে সংখ্যাটা লিখলাম, আগেরটা এই পাশে লিখলাম, এই পাশেই লিখি। হ্যাঁ, ধরো এটা আছে 2409, তারপরে সে ধরো 9, এটা আছে 400, এটা হলো বিয়োজ্য। 0002, যেটা পেলাম সেটা বিয়োগফল। দেখো একটু খেয়াল করো, তোমাদের ফ্রেন্ডদের তোমরা মেনশন দিতে পারো, তাহলে সহজ হবে আর কি। বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু জানাইতে পারো, কষ্ট হলেও। লেখা দেখা যাচ্ছে কি? যদি দেখা যায় বলো, না দেখা গেলেও বলো।
থ্যাংক ইউ, নো প্রবলেম। বিয়োজন, বিয়োজ্য, বিয়োগফল। বিয়োজনটা কি এই সোজা দেখো 2409, তার নিচে দেখো লেখা আছে 409, তার নিচে দেখো লেখা আছে 2000। এটা অবশ্যই বিয়োগ করেছি, বিয়োগ চিহ্ন দিতে হবে, বিয়োগ চিহ্ন দিলাম। প্রথমত 2409 থেকে বিয়োগ করা হয়েছে, তাহলে এটা বিয়োজন। বিয়োগ করা হয়েছে এটা দ্বারা, বিয়োগ করার পরে পাইছে এইটা। হ্যাঁ, তাহলে বিয়োজন কাকে বলে? বিয়োজনটা হচ্ছে যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে আমরা বিয়োজন বলি। যে সংখ্যা থেকে বিয়োগ করা হয়, 2409 থেকে বিয়োগ করেছি, তার মানে যেটা থেকে বিয়োগ করা হচ্ছে সেটার নাম বিয়োজন। আর বিয়োজনটা অবশ্যই বিয়োজ্য বা বিয়োগফলের চেয়ে বড় হবে। আবার বিয়োজ্য বিয়োগফলের মধ্যে যে কোনো একটা বড় হতে পারে, এটা আমি জানি না কোনটা হবে বা তোমরাও জানো না, কিন্তু বিয়োজন সবসময় বিয়োজ্য এবং বিয়োগফলের চেয়ে বড়। তাহলে যেটা থেকে বিয়োগ করা হয় অবশ্যই সবসময় বড় থেকে বিয়োগ করা হয়, বড় থেকে বিয়োগ করা হয়, সেটা বিয়োজ্য ছোটও হতে পারে, বিয়োগফলের চেয়ে আবার বড়ও হতে পারে, এটা কোনো সমাধান না। তবে আমরা বিয়োজনটাকে সবসময় বড় জানবো বা জানি। তাহলে যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় সেটা হচ্ছে বিয়োজন। যে সংখ্যা দ্বারা বিয়োগ করা হয় বা যে সংখ্যা দিয়ে বিয়োগ করা হয় সেটা বিয়োজ্য। তাহলে এটা থেকে এটা বিয়োগ করেছি, এই জন্য এটার নাম বিয়োজ্য। বিয়োগ করার পরে যে সংখ্যা পাওয়া যায় সেটা বিয়োগফল। আমি যেটা বললাম যে বিয়োজনটা সবসময় বড় হবে, ধরো এটা আছে 2000, এটার নাম কিন্তু বিয়োজন, এটা 1600, এটা বিয়োজ্য, এটা বিয়োজন। বিয়োগ করলে হয় কিন্তু 400, এটা হলো বিয়োগফল। আমরা বলছি বিয়োজ্যটা সবসময় বিয়োগফলের সমানও হতে পারে, ছোটও হতে পারে, বড়ও হতে পারে, এটা জানি না। তবে বিয়োজনটা সবসময় বিয়োজ্য এবং বিয়োগফলের চেয়ে বড় হবে। দেখো এখানে বিয়োজন ছিল 2409, বিয়োজ্যটা ছিল কিন্তু 409, সেই ক্ষেত্রে বিয়োগফলটা 2000 বেরিয়েছিল। এখানে কিন্তু পুলটি খাইছে, বিয়োজন ঠিকই বড় আছে কিন্তু বিয়োজ্য এখানে বড় হয়েছে, বিয়োগফল ছোট হয়েছে। তাহলে এটা একটু খেয়াল রেখে করবা। তাহলে বিয়োজন কি? যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় সেটা বিয়োজন, যে সংখ্যা দ্বারা অথবা দিয়ে বিয়োগ করা হয় সেটা বিয়োজ্য। আর বিয়োগ করার পরে যে সংখ্যা পাওয়া যায় সেটা বিয়োগফল। বিয়োজন, বিয়োজ্য, বিয়োগফল থেকে আমরা বাকি যে সূত্রগুলো আছে আর মুখস্থ করার দরকার নাই, আজ থেকে মনে থাকবে, একটু খেয়াল করো। প্রথমত আমরা বিয়োজন জানবো না, প্রথমত আমরা বিয়োজ্যের সূত্র জানবো না, আমরা যেটা জানবো সেটা বিয়োগফলের সূত্র জানবো। মানে বিয়োগফল কি কি দিয়ে বিয়োগফল হয় সেটা আগে জানবো। তাহলে আমরা বিয়োগফল সমান জানি কি, বা বিয়োগফলের সূত্র কি সেটা আগে লিখবো। বিয়োগফল সমান বিয়োজন বিয়োগ বিয়োজ্য। এটা হলো বিয়োগফলের সূত্র, আর এটা দিয়ে বাকি দুইটা বের করা যাবে। এখন তোমাদের যদি কেউ বলে বিয়োজন সমান কি, তাহলে আমরা বিয়োজন সমান কি হবে, বিয়োজনের সাথে বিয়োজ্যটা কি অবস্থায় আছে? বিয়োগ অবস্থায় আছে। তার মানে এটা আমরা লিখতে পারি এভাবে, বিয়োগফল যোগ বিয়োজ্য সমান বিয়োজন। সহজ ভাষায় আমি বুঝাই দিচ্ছি, যদি বিয়োজ্য আর বিয়োগফলটা যোগ করো তাহলে তুমি বিয়োজন পাবা। এই জন্যই হয় কি, বিয়োগফল যোগ বিয়োজ্য অথবা বিয়োজ্য যোগ বিয়োগফল সমান বিয়োজন, এটাই সূত্র। মানে এটা থেকে আমি যখন এটা বিয়োগ করছি তারপরে একটা বিয়োগফল পাচ্ছি, তাহলে এটার সমান তখনই হবে যখন এটা যোগ করা হবে। কথা কি বোঝা গেছে? তাহলে বিয়োজন সমান আর মুখস্থ করার দরকার নাই, মুখস্থ করবো না। বিয়োগফলের সমান বিয়োজনের সমান তখনই হবে যখন আমরা বিয়োজ্য আর বিয়োগফলটা যোগ করব। কারণ বিয়োজন থেকে বিয়োজ্য বাদ দিলে কিন্তু বিয়োগফল পাই। তার মানে কি, এটা থেকে এটা বাদ দিলে যতটুকু থাকে সেটাই অবশিষ্টটা পাই। তার মানে এই অবশিষ্টটুকু আর বিয়োজ্যটুকু যোগ করলে যেটা পাই সেটা হচ্ছে বিয়োজনের সমান। তাহলে বিয়োজন পেতে হলে অবশ্যই বিয়োজ্যের সাথে বিয়োগফল যোগ করতে হবে। বিয়োগফল তো পরে বের হয়। তার মানে কি, এইটার থেকে এটা কত কম, তাহলে যতটুকু কম আমরা সেটা যদি এর সাথে যোগ করে আবার আগেরটাই হবে, মানে বিয়োজনই হবে। এক কথায় বিয়োজনের সূত্র যদি মনে রাখতে চাও, মুখস্থ না করে সরাসরি বলবা বিয়োজন আর বিয়োগফল দুইটা যোগ করলে যা পাবো সেটাই হচ্ছে বিয়োজনের সূত্র। তাহলে বিয়োজন সমান আমরা বলতে পারি বিয়োজ্য যোগ বিয়োগফল অথবা বিয়োগফল যোগ বিয়োজ্য। বিয়োগফল সবারই মনে থাকে মোটামুটি। এখন যেটা মনে থাকে না বা থাকতে নাও পারে, সেক্ষেত্রে যদি বলে বিয়োজ্য সমান কি, বিয়োজ্যের মান যদি বের করতে চাও তাহলে অবশ্যই বিয়োজন থেকে বিয়োগফল বিয়োগ করতে হবে। তাহলে 3 নাম্বারটা কি হবে, যদি বলে বিয়োজ্য সমান কি, তাহলে বিয়োজ্য সমান হবে হচ্ছে বিয়োজন বিয়োগ বিয়োগফল।
এক কথাই হচ্ছে যখন তুমি বিয়োগফল বের করলা তখনও কিন্তু বিয়োজন থেকে বাদ দিতে হয়েছে, যখন তুমি বিয়োজ্য বের করবা তখনও কিন্তু বিয়োজন থেকে বিয়োগফল বাদ দিতে হবে। ক্লাসে আমি আমার কথা কি বুঝতে পেরেছো? তাহলে বিয়োগফল যখন আমরা বের করব অবশ্যই বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ করব। একইভাবে যদি তোমরা বিয়োজ্য বের করতে চাও তাহলে বিয়োজন থেকে বিয়োগফল আবার বিয়োগ করতে হবে, আর বিয়োজন যদি বের করতে চাও তাহলে দুটো যোগ করতে হবে। ক্লাসে কাজ করতেছি, একটু পরে দিচ্ছি, 20 মিনিট পরে দিচ্ছি, যাও। ঠিক আছে, তোমাদের কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। সূত্র নিয়ে কোনো কাহিনী করার মানে এরপর আর কোনো কাহিনী হবে না, ভুল হলে খালি পিটন হবে পিঠের উপর। বুঝছো কি না বলো? 10 নম্বর বিয়োজন, বিয়োজ্য, 12 নম্বর বিয়োগফল বলছি, বিয়োগফলের সূত্র লিখে দিছি, বুঝাই দিছি। 14 নম্বর বিয়োজ্য সূত্র লিখে দিছি, বুঝাইও দিছি, 15 নম্বরটাও লিখেছি। এরপরে যেটা বলা আছে 16 নম্বর বিয়োজন, বিয়োজ্য, বিয়োগফলের মধ্যে সম্পর্ক কি। যখন এরকম কোনো কিছু সম্পর্ক চাবে তখন তুমি বিয়োগফলেরটাই লিখে দিবা। তারপর 17 নম্বরে যেটা আছে 19,547 থেকে এত বিয়োগ করলে বিয়োগফল কত হয়, নিজে নিজে বিয়োগ করবা, দেখো কত হয়, যদি ভুল থাকে কারেকশন করে নিবা, প্রিন্টিং মিস্টেক হতে পারে। 18 নম্বরে বলা আছে 10,125 থেকে 9,532 বিয়োগ করলে বিয়োগফল কত হবে, অবশ্যই তোমরা বিয়োগ করতে পারবে, আমি জানি। তারপরে 19 নম্বরে যেটা বলা আছে এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 8,674 থেকে 2,426 বড়। যদি বড় বা বেশি বলে তাহলে ওই সংখ্যার সাথে যোগ করতে হবে। এমন একটি সংখ্যা নির্ণয় করতে হবে যা এর চেয়ে এত বড় বা এত বেশি, তাহলে সেক্ষেত্রে যোগ করতে হবে। তারপরে 20 নম্বরে বলা আছে বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান হট, মানে কত হবে বা কি হবে বিয়োগফল। 21 নম্বরে বলা আছে 9,214 বিয়োগ 3,595 সমান কত, বের করে নিবা। যোগের ক্ষেত্রে প্রথমে কোন অঙ্ক যোগ করা হয় এটা আমরা সবাই জানি, স্থানীয় মানে হিসাব করতে হয় ডান দিক থেকে, ক্লাস হচ্ছে 4, তাহলে 1 2 3 4 1 2 3 এটা যদি যোগ করি অবশ্যই আমরা এখান থেকে শুরু করি। স্থানীয় মানে হিসাবটা যখন করি যোগ করি বিয়োগ করি তখন অবশ্যই এককের ঘর থেকে শুরু করা হয়, এই জন্য এটা লেখা আছে এককের ঘর। এরপরে 23 নম্বরে বলা আছে দুইটি সংখ্যার মধ্যে মানের পার্থক্য নির্ণয়ের জন্য কি করতে হয়, অবশ্যই বিয়োগ করতে হয়। দুইটি সংখ্যার যোগফল এত, একটি সংখ্যা এত থাকলে অপর সংখ্যাটি কত। যদি দুইটি সংখ্যার যোগফল দেওয়া থাকে এবং অপর একটি সংখ্যা দেওয়া থাকে বা একটি সংখ্যা দেওয়া থাকে তাহলে অপর সংখ্যাটা বের করতে হবে বিয়োগ করে। যদি দুটি সংখ্যার বিয়োগফল এবং একটি সংখ্যা দেওয়া থাকে তাহলে অপর সংখ্যা বের করতে হবে যোগ করে। গুণ থাকলে ভাগ করে, ভাগ থাকলে গুণ করে, সহজ হিসাব। তারপরে বলছে দুটি সংখ্যার বিয়োগফল 506 এবং বিয়োজন 807, বলছে বিয়োজ্য কত। তাহলে বিয়োজ্য বের করতে হলে কি করতে হবে, বিয়োজন থেকে বিয়োগফল বিয়োগ করতে হবে। তারপরে 26 নম্বর যে সংখ্যাকে বিয়োগ করা হয় তাকে কি বলে, দেখো তোমরা জানো সেটা। দুটি সংখ্যার বিয়োগফল এবং এদের মধ্যে বড় সংখ্যা জানা থাকলে অপর সংখ্যাটি কোন প্রক্রিয়ায় পাওয়া যায় এটাও তোমরা জানো। দুটো সংখ্যার বিয়োগফল দেওয়া আছে এবং বড় সংখ্যাটা দেওয়া আছে, ছোট সংখ্যাটা বের করতে হবে, তাহলে কি করতে হবে, মনে হয় বিয়োগ করতে হবে। 29 নম্বরে বলা আছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যা কত। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা আগে তোমাদের জানতে হবে যে আসলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা কি বা কত। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটা, 1 লেখে 2টা শূন্য, এর আগের বললে এখান থেকে 1 বিয়োগ, এর পরের বললে এর সাথে 1 যোগ, ঠিক আছে। তাহলে আগের বলছে এই জন্য 1 বিয়োগ করলে হয় 99। 30 নম্বরে বলা আছে বিয়োজন 40,068 এবং বিয়োজন 34,174 হলে বিয়োগফল কত, জাস্ট বিয়োগ করে দিয়েছে, বিয়োগ করলে যা হয় তাই। বিয়োজন নির্ণয়ের সূত্র লেখো। বিয়োজ্য এবং বিয়োগফল ছাড়া বিয়োজন বের করতে চাইলে আমি বলছিলাম বিয়োগফল আর বিয়োজ্য যোগ করতে হবে। তারপরে বলছে 8,413 থেকে 200 ছোট সংখ্যাটি কত। 8,413 এর চেয়ে 200 ছোট, তাহলে এর থেকে 200 বিয়োগ করে দিলে যা হবে সেটাই। যেটা সমস্যা 33 নাম্বার আমি করে দিচ্ছি। তোমাদের দশমিক দেখলে ভয় লাগে, এটাও আমি জানি। বলছে 1 ডজন কলার দাম হচ্ছে 150 টাকা হলে 1 হালির দাম কত। তাহলে 1 ডজন সমান 33 নাম্বার মান সংখ্যা 3 নাম্বার শীটের। 1 ডজন সমান 12টি। তারপরে 1 হালি সমান আমরা জানি 4টি, ঠিক আছে। তো বলছে 1 ডজন কলার দাম 150 টাকা হলে তাহলে আমরা বলতে পারি 1 ডজন মানে 12টি। 12টি কলার দাম
150 টাকা। তাহলে তোমরা 12টা কলা 150 টাকা দিয়ে যদি কিনতে চাও বা কিনো, একটা কলার দাম বেশি হবে না কম হবে? যারা ক্লাস করতো তারা সবাই জানো, এমন ট্যাটনের ট্যাটন গুলা, এটা দ্বারা ভাগ হবে। একইভাবে 4টা যদি কিনতে চাও, একটার চেয়ে 4টার দাম আবার বেশি হবে। ওই কি নিয়মে করলাম আর কি। এটা 12, এটা দ্বারা ভাগ করলে যায় 3 বার, 3 দ্বারা এটাকে ভাগ করো, 3 5 15 শূন্য, তার মানে 50 টাকা। ঠিক আছে? কারো সমস্যা থাকলে বলতে পারো, এনি প্রবলেম? বুঝতে পারলে বলো, পরেরটাতে যাবো। চৌত্রিশ নাম্বার, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যা তোমরা পারবা বা তোমরা জানো, ওই জন্য এটা বোঝানোর দরকার মনে হয় না আছে। আমরা 35 নম্বর অঙ্কটা করব, যারা ম্যাক্সিমাম ছেলে মেয়ে অঙ্কটা ভুল করে আর কি। নাম্বার 35। কথা কি বোঝা যাচ্ছে? ক্লাস বোঝা যাচ্ছে? তোমরা কথা বুঝতে পারছো কিনা একটু জানাবে, হ্যাঁ? এরপরে দেখো 35 নাম্বার অঙ্ক, মান সংখ্যা আর কি। 31 বিয়োগ 3 গুণন 2 যোগ হচ্ছে 25। এই অঙ্ক করার আগে আমার কথাটা কান খুলে শুনে রাখো। আমরা যে অঙ্কগুলো করছি 3, 4, 5, 16 সালের পর থেকে এখন পর্যন্ত 3, 4, 5 এর যে অঙ্কগুলো দেওয়া আছে, এই অঙ্কগুলোর নাম হচ্ছে হিসাবের নিয়মের অঙ্ক। এখানে কিন্তু কোনো সরল অঙ্ক নাই, হ্যাঁ? আর যদি সরল করতেই হয়, ওখানে দ্বন্দ্ব স, র আর ল লেখা থাকবে, সরল করো। যদি না লেখা থাকে তাহলে 3, 4, 5 এর সরল অঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের এগুলো সরল না, হিসাবের নিয়মের অঙ্ক। হিসাব করতে হয় মূলত বাম দিক থেকে। আমি কিন্তু স্থানীয় মান বলি নাই, যোগ বিয়োগ বলি নাই, শুধু হিসাব বলছি। তাহলে হিসাব করতে হয় বাম দিক থেকে। আর এই বাম দিকের কথাটা যদি মনে থাকে তাহলে কারো অঙ্ক ভুল হবে না। আমি বলছিলাম যদি কোনো গাণিতিক বাক্যের মাঝখানে, 5 নম্বর অধ্যায় করানোর সময় বলছিলাম, যদি কোনো গাণিতিক বাক্যের মাঝখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই 4টা প্রক্রিয়া প্রতীকী থাকে, সেক্ষেত্রে আমরা দেখব গুণ এবং ভাগের মধ্যে কোনটা বাম দিকে আছে। গুণ ভাগের মধ্যে যেটা বাম দিকে থাকবে সেটার কাজ আগে করব। গুণ যদি বাম দিকে থাকে গুণের কাজ আগে করব, ভাগ যদি বাম দিকে থাকে তাহলে ভাগের কাজ আগে করব। ধরো গুণ ভাগ আছে কিন্তু বাম ডান পড়ো নাই, সেক্ষেত্রে ভুল হতে পারে। আবার শুধু যোগ বিয়োগ আর গুণ আছে, এখন গুণটা ডান আছে না বাম আছে এটা দেখার কিন্তু প্রয়োজন নেই। আমি এটাও বলছিলাম যে যদি কোনো গাণিতিক বাক্যের মাঝখানে যোগ বিয়োগ গুণ থাকে, সেক্ষেত্রে গুণ কোথায় আছে দেখার সময় নাই, অবশ্যই যোগ বিয়োগের মধ্যে গুণের কাজটা আগে হবে। আবার যোগ বিয়োগ ভাগ আছে, সেক্ষেত্রেও তাই। এখন যোগ বিয়োগ আছে শুধু, সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, দেখতে হবে এই দুটার মধ্যে কোনটা বাম দিকে আছে। যদি গুণ ভাগের মধ্যে যেটা বাম দিকে থাকে সেটার কাজ আগে করতে হবে। অবশ্যই অবশ্যই যদি কোনো গাণিতিক বাক্যের মাঝখানে বন্ধনী থাকে তাহলে বন্ধনীর ভিতরে কাজ আগে করতে হবে। এই কথাটাও বলা আছে 62 পৃষ্ঠায় মেবি ক্লাস 4 এর। তাহলে সেক্ষেত্রে এই অঙ্কটা কিন্তু আমরা কিসের কাজ আগে করব, বন্ধনীর কাজ আগে করব। যদি সেটাই করি তাহলে এইটা যা আছে তাই 31 বিয়োগ এই বন্ধনীর ভিতরে কাজ যদি করি এটা হয় 6। আর বন্ধনী কখন উঠে যায় বলছিলাম, যদি কোনো বন্ধনীর মাঝখানে একটা প্রক্রিয়া প্রতীক থাকে সেক্ষেত্রে বন্ধনী উঠে যায়। একের অধিক প্রক্রিয়া চিহ্ন থাকলে বন্ধনী উঠে না। তো এখানে তো একটা প্রক্রিয়া প্রতীক আছে, তাহলে গুণ করলে বন্ধনী উঠে যাবে। যোগ হচ্ছে 25। তোমরা যদি হিসাবের নিয়ম মেনে না করো, হিসাবের নিয়ম মেনে না করো, তোমাদের এখানে কি ভুল হবে আমি একটু বলে দিই। তোমরা ছোট মানুষ তো অনেক সহজ করে করবা। 31 বিয়োগ এটা যোগ করে লিখবে 31 সমান সমান 0। তারপরে স্যারের কাছে যাই সেই ভাবটাপ নিয়ে বলবে হ্যাঁ এই অঙ্ক হিসেবে কেটে দিয়েছেন কেন। এখানে একটু কিন্তু বোঝার আছে, তোমরা যদি যোগই আগে করো
সেক্ষেত্রে তোমাদের খেয়াল করতে হবে, কি খেয়াল করতে হবে, এটার সামনে কোনো চিহ্ন নেই, মানে একটা যোগ চিহ্ন আছে, আর এই 25 এর সামনে যোগ আছে, তার মানে যোগ করতে হলে এই দুইটা আগে যোগ করতে হবে। ঠিক আছে, এই 5 আর 1 যোগ করে 6, এই এটা যোগ করে হয় 5 বিয়োগ 6, এটা লিখতে হবে। তোমরা এই কাজ জীবনেও করবে না, তোমরা সহজ করে করবা। কিভাবে সহজ করবা, লিখবো 31 আর এটা যোগ করে দিবা, দিয়ে বলবা 31 স্যার 0। এটা কিন্তু ভুল অঙ্ক। সোয়া 10টা বাজে। হ্যাঁ কেন, বাসায় ঘুরি তো, এটা স্মার্ট আছে নাই। তাহলে এখানে বাম দিক থেকে আমি বলছিলাম হিসাব করতে, বাম দিক থেকে যোগ বিয়োগের মধ্যে যেটা বাম দিকে থাকবে সেটার কাজ আগে করতে হবে। তাহলে সেই অনুযায়ী যদি করো, তাহলে 31 থেকে 6 বাদ দিতে হবে, বাদ দিলে কত হয় 25 যোগ 25 সমান 50। দেখো উত্তরটা 50ই আছে। আমি যেটা বললাম, তোমরা যদি যোগের কাজটা আগে করতে চাও, তাহলে এটার সাথে কিন্তু এটাকে গুণ করতে হবে। গুণ করলে এখানে হবে কত 56, সেখান থেকে 6 বিয়োগ করতে হবে, তারপরে হবে 50। তোমার কথা কি বুঝতে পেরেছো? একটু অ্যান্সার দিলে ভালো হয়। আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে তো খুবই ভালো, না বুঝতে পারলে পড়ার চেষ্টা করো। মোনা অপেক্ষা রিনার 50 টাকা বেশি আছে, রিনা অপেক্ষা রানার 20 টাকা কম আছে। তার মানে কি রিনার চেয়ে 2 জনের কম আছে। মোনা অপেক্ষা রিনার বেশি আছে, তার মানে রিনার টাকাটা বেশি। আবার রিনা অপেক্ষা রানার কম আছে, তার মানে রিনার চেয়ে রানার কম। 2 জনেরই কম। কার চেয়ে কম? রিনার চেয়ে কম। তাহলে এখানে কার কাছে 20 টাকা আছে? অবশ্যই রিনার কাছে। 8টি ডিমের দাম 72 টাকা হলে 15টি ডিমের দাম কত মনে হয় পারবা? প্রক্রিয়া প্রতীক কয়টি ও কি কি? 4টি। যোগ বিয়োগ গুণ ভাগ, যে প্রতীকগুলো 4টি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় তাকে প্রক্রিয়া প্রতীক বলে। আসসালামু আলাইকুম। ইমাম বলো, আমি একটু ক্লাসে ছিলাম তো, ফ্রি হয়ে ফোন দেই। না না, আমি ক্লাসে আছি, শেষ করে তোমাকে ফোন দিচ্ছি, অনলাইনে আছি। সাধারণ সরল অঙ্কে বন্ধনীর আগে যে কোনো চিহ্ন থাকলে সেখানে কি করতে হবে? ও সরি, পড়তে একটু ভুল পড়ছি। 39 নম্বর, সাধারণ সরল অঙ্কে বন্ধনীর আগে যেখানে কোনো চিহ্ন থাকে না সেখানে কি করতে হবে? অবশ্যই গুণ করতে হবে। কারণ আমরা বলছি, ক্লাসেও বলছি, এখনো বলে দিচ্ছি, বন্ধনী গুণের কাজ করে। ঠিক আছে, এই জন্য গুণ করতে হবে। সরল অঙ্কে যোগ বিয়োগ গুণ ভাগের কাজ থাকলে প্রথমে কোনটি কাজ করতে হবে? সরল অঙ্ক। এখানে কিন্তু সরল কথাটা বলা আছে, আমি বলছিলাম তাই। যদি এগুলো দেয় তাহলে সরল কথা বলতে হবে, আর যদি না বলে তাহলে হিসাবের নিয়ম করতে হবে। তাহলে সরল অঙ্কে যোগ বিয়োগ গুণ ও ভাগের কাজ থাকলেও প্রথমে অবশ্যই ভাগের কাজ করতে হবে। প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধনীর চিহ্নগুলো দিবা, তোমরা পারবা। একই চিহ্নযুক্ত সংখ্যাকে একত্রিত করার জন্য কোন বন্ধনী ব্যবহার করা হয়? প্রথম বন্ধনী। ঠিক আছে, 43 নাম্বার মনে হয় না তোমাদের করে দিতে হবে, একটু চেষ্টা করো, দেখো পারো কিনা। 44 নাম্বার বলছে বাবা ও ছেলের বয়সের সমষ্টি, মানে দুইজনের বয়স মিলিয়ে হচ্ছে 80 বছর। বলছে বাবার বয়স ছেলের বয়সের 4 গুণ। এখানে কিন্তু একজনেরটা বলা হচ্ছে যে বাবার বয়স ছেলের বয়সের 4 গুণ। তাহলে ছেলের যা বয়স তার 4 গুণ বয়স, কিন্তু বয়সটা সমষ্টি আকারে দেওয়া আছে 80 বছর। সেক্ষেত্রে এখানে যত গুণ থাকবে তার সাথে 1 গুণ যোগ করতে হবে। বাবার বয়স ছেলের বয়সের 4 গুণ, এটা বলা আছে। এটা বাবার বয়সটা ছেলের বয়সের 4 গুণ, কিন্তু বাবার ছেলে মিলে দেওয়া আছে কিন্তু 80 বছর, দুইজনের এখানে আছে। এখানে কিন্তু একজনেরটা খালি বলা আছে, খালি বাবার বয়স ছেলের বয়সের 4 গুণ। ছেলের বয়স যা তাকে 4 দ্বারা গুণ করলে বাবার বয়স পাওয়া যাবে, সেটা বলছে। মানে বাবা ছেলের থেকে 4 গুণ বড়, এরকম কি বোঝায়? তাহলে এখানে যদি একজনেরটা থাকে, এখানে যদি সমষ্টি থাকে, বয়সটা একত্রে করে দেওয়া থাকে, মোট করে দেওয়া থাকে, তাহলে এখানে যত গুণ থাকবে তার সাথে 1 গুণ যোগ করতে হবে। তাহলে এই যে 5 গুণ হলো। এখন এই 5 গুণ দ্বারা, 5 গুণ মানে কি, এর মধ্যে ছেলেও আছে, পিতাও আছে বা বাবাও আছে। এইটা দ্বারা যদি এই বয়সটাকে ভাগ করা হয় তাহলে একজনের বয়স বের হবে। 80 দ্বারা 80 কে ভাগ করবো 5 দ্বারা, 5 কে 5, 5 6 30, যেটা বের হলো সেটা ছেলের বয়স বের হলো 16 বছর। তো বলছে ছেলের বয়স কত? 16 বছর। এখন যদি বলে বাবার বয়স কত, তাহলে 16 গুণ 4, 4 16 64,
অথবা 80 বিয়োগ 16, দুইজনের মধ্যে থেকে একজনেরটা বাদ দিলে আরেকজনেরটা বের হবে। বোঝা গেছে কি? তারপরে যেটা আছে 45 নাম্বার, দুইটি কমলার দামে একটি আনারস পাওয়া যায়, একটি আনারসের দাম 30 টাকা, তাহলে একটি কমলার দাম কত? মনে হয় পারবা। 46 নাম্বার, 47 নাম্বার এগুলোর প্রয়োজন আমি মনে করি না আছে, তবে 49 নাম্বারটা আমি করে দিচ্ছি। 49, 50। শনিবারে পরীক্ষার প্রিপারেশন ভালোভাবে নিও, পরীক্ষা খুব একটা কঠিন হবে না, তবে তুমি পড়ছো একটা, থাকবে আর একটা, তুমি পড়ে গেছো যোগ, ওখানে থাকবে বিয়োগ। যারা প্রশ্ন না পড়ে পরীক্ষা দিবা তাদের কিন্তু মহা বিপদ হবে, এটুকু বলে দিলাম। সবকিছু দেখতে একই রকম হবে, মাঝখানে কিন্তু ঘাবলা থাকবে, প্রশ্ন পড়তে হবে। যাতে তাড়াহুড়া বেশি থাকে তারা একটু সময় নিয়ে আসো। হ্যাঁ, 66 ভাগ বন্ধনীর মাঝখানে 4 যোগ 2 বন্ধনী ক্লোজ ভাগ 2। দেখো প্রথম বন্ধনী কাজ আগে হবে, যদি কোনো অঙ্কের মাঝখানে বন্ধনী থাকে তাহলে বন্ধনী কাজ আগে হবে, এবং সেই বন্ধনীগুলোর মধ্যে বন্ধনী 3 প্রকার, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তাহলে প্রথম বন্ধনীর কাজটা আগে হবে। আর বন্ধনী কখন উঠে যায় এটা তোমরা জানো বা জানছো, যদি কোনো গাণিতিক বাক্যের মাঝখানে একটা প্রক্রিয়া প্রতীক থাকে তাহলে বন্ধনী উঠে যায়। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বন্ধনী আছে একটা, বন্ধনী উঠে যাবে। এটা আমরা লিখতে পারি 11 যোগ 66, এটা যোগ করলে হয় 6 ভাগ 6 গুণ 2, তারপর হচ্ছে 11 যোগ, এখানে অবশ্যই আগে আমরা কিসের কাজ করব? ভাগের কাজ করব, বন্ধনীর ভিতরের অংশের কাজ করব। 6 11 এত পূরণ 2। আমি কিন্তু একটু আগেই বলছি যে যদি কোনো গাণিতিক বাক্যের মাঝখানে যোগ গুণ থাকে সেক্ষেত্রে যোগ বা গুণের মধ্যে বাম ডান দেখার কোনো সময় নাই, প্রয়োজন নাই, অ্যাকচুয়ালি প্রয়োজন নেই। সেক্ষেত্রে যোগ গুণের মধ্যে যেটা বাম দিকে বা ডান দিকে থাকে থাকগা, যোগ আর গুণের মধ্যে অবশ্যই গুণের কাজটা আগে হবে। সেই অনুযায়ী আমরা এটা লিখবো 11 যোগ 22, এই যে গুণের কাজটা আগে হবে, তাহলে এটা হলো 33। দেখো 33 আছে কিনা? তাই আছে। 50 নাম্বারটা একটু চেষ্টা করে দেখাও তো দেখি। 50 নাম্বার তোমরা চেষ্টা করবে। পঞ্চাশ বুঝে বুঝে করবে। এরপরে মনে হয় না এই অধ্যায়ের কোনো ঝামেলা থাকার কথা। তোমাদের যদি কোনো সমস্যা থাকে এই অধ্যায় থেকে আমাকে বলতে পারো, না হলে আমি পরের অধ্যায়ে যাব। যদি কোনো সমস্যা না থাকে আমাকে বলতে পারো। আপনারা বুঝতে পারছেন কি বাবা? বুঝতে পারলে একটু বলেন। যদি সমস্যা না থাকে তাহলে আমি পরের চ্যাপ্টারে যাব মানসংখ্যাগুলো সলভ করতে। তোমাদের কোনো সমস্যা আছে কিনা বাবা বলো তোমরা।
12 নম্বরটা আবার বুঝাই দেন। আচ্ছা ঠিক আছে, 12 নম্বরটা আরেকবার বোঝাতে হবে, তাই তো? ওকে বাবা। 12 নম্বর, বিয়োগফল কাকে বলে? বিয়োগফল হচ্ছে বিয়োগ করার পরে যে সংখ্যা পাওয়া যায় সেটা তো লেখা আছে বাবা। দেখো তো 12 নম্বরটা, তাই তো লেখা আছে, বিয়োগফল কাকে বলে? বিয়োগ করার পরে যে সংখ্যা পাওয়া যায় তাকে বিয়োগফল বলে। এটা তো সহজ ছিল বাবা। মান সংখ্যা 12 নাম্বার না কত লিখছো স্যার? 12 নাম্বারটা আবার বুঝাই দেন। 12 নাম্বার বিয়োগফল কাকে বলে, এটা বুঝতে পারোনি? 12 নম্বরে কোনো সমস্যা? আঞ্জুমান মুক্তা লিখছো, 12 নাম্বারটা আবার বুঝাই দেন। জাস্ট বিয়োগফলের সংজ্ঞা চাইছে, বুঝছো কিনা বাবা একটু বলো। আচ্ছা তাহলে আমরা 3 নাম্বার অধ্যায়ে যাব। ঊনপঞ্চাশ নাম্বার। আচ্ছা থ্যাংক ইউ, তাই বলো, তাই তো বলি। 49 ঠিক আছে বাবা, করে দিচ্ছি আমি। 49 নাম্বার ছিল এইরকম, 11 যোগ 66 ভাগ 4 যোগ 2 গুণ 2, এটা ছিল। তো এখানে আমরা যদি গাণিতিক বাক্যের মাঝখানে দেখতে পাই যে বন্ধনী আছে, তাহলে অবশ্যই বন্ধনী কাজ আগে করতে হবে, মানে বন্ধনীর ভিতরের অংশের কাজ আগে করতে হবে। তো এর মধ্যে আবার কিন্তু একটু নিয়ম আছে। ধরো তুমি কিন্তু ছোট, তোমার বড় ভাই যদি থাকে, ডোন্ট মাইন্ড প্লিজ, তার চেয়েও যদি বড় থাকে তাহলে কিন্তু বড় থেকে ছোটদের বিয়ে হয়, তাই না? প্রথমে বড়টার বিয়ে হবে, তারপরে মাঝুটার, তারপর ছোটটার, মানে তোমার। তাহলে একইভাবে যদি বন্ধনী এরকম থাকে, তাহলে এই হচ্ছে সবার চেয়ে বড় মনে করো আর কি। মনে করতেই পারো, যেহেতু অঙ্ক করতেছো, এটা সবচেয়ে বড়, তারপরে এটা, তারপরে ছোট, থার্ড ব্র্যাকেট, মানে এটা ফার্স্ট ব্র্যাকেট, এটা সেকেন্ড ব্র্যাকেট, আর এটা থার্ড ব্র্যাকেট। ধরো এটা হলো তুমি, আমরা ধরে নিলাম এটা সবচাইতে বড়, এটা মেঝো, আর এটা হলো তুমি ছোট। তাহলে প্রথমে এ বিয়ে করবে, তারপরে এ করবে, তারপরে এ করবে। হ্যাঁ, তাহলে এইরকম যদি কোনো বন্ধনী থাকে তাহলে অবশ্যই এই 3 প্রকার বন্ধনীর মধ্যে প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে। আর বন্ধনী কখন উঠে যাবে এটা আমরা বলছিলাম যে যদি কোনো গাণিতিক বাক্যের মাঝখানে একটি মাত্র প্রক্রিয়া প্রতীক থাকে। প্রক্রিয়া প্রতীক যে 4টা আছে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই 4টা প্রক্রিয়া প্রতীকের মধ্যে যদি একটি মাত্র প্রক্রিয়া প্রতীক থাকে তাহলে বন্ধনী উঠে যায়। একের অধিক প্রক্রিয়া প্রতীক থাকলে তাহলে বন্ধনী ওঠে না। তো আমরা এখানে প্রথমত দেখতে পাচ্ছি 2টা বন্ধনী আছে, প্রথম বন্ধনী এবং দ্বিতীয় বন্ধনী, এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় বন্ধনীর মধ্যে প্রথম বন্ধনীর কাজটা আগে হয়। তাহলে এখানে প্রথম বন্ধনীর কাজটা আগে হবে। এবং বন্ধনী থাকবে কিনা তুমি নিজেই অ্যান্সার দিবা। বন্ধনী কেন থাকবে আর কেন থাকবে না? বন্ধনী এই কারণেই থাকবে না কারণ বন্ধনীর মাঝখানে একটা প্রক্রিয়া প্রতীক আছে। তাহলে যদি একটা প্রক্রিয়া প্রতীক থাকে তাহলে বন্ধনী ওঠে না। সেক্ষেত্রে আমরা এটাকে লিখবো 11 যোগ 66, এটা ভাগ যা আছে তাই, এই দুইটা যোগ করলে হয় 6। বন্ধনী থাকবে না কারণ এই যে প্রক্রিয়া প্রতীক একটা শুধু যোগ ছিল, এই জন্য উঠে গেল। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, গুণ হচ্ছে 2। তারপরে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছি শুধু ভাগ আছে, তাহলে বন্ধনী এটাও থাকবে না। 11 যোগ, এটাকে যদি ভাগ করা হয় ভাগফল হয় 11, এই যে 6 দ্বারা যদি 66কে ভাগ করি 11 হয়, গুণ হচ্ছে 2। এখানে যে দুইটা প্রক্রিয়া প্রতীক আছে, আমরা যে অঙ্কগুলো করতেছি এটা হিসাবের নিয়মের অঙ্ক। হিসাবের নিয়মের মধ্যে যদি কোনো গাণিতিক বাক্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই 4টা প্রক্রিয়া প্রতীকই থাকে, সেক্ষেত্রে আগে আমরা দেখবো গুণ ভাগ আছে কিনা। যদি থাকে তাহলে গুণ ভাগের মধ্যে দেখবো কোনটা বাম দিকে আছে। গুণ যদি বাম দিকে থাকে তাহলে গুণের কাজ আগে হবে, ভাগ যদি বাম দিকে থাকে তাহলে ভাগের কাজ আগে হবে। ধরো গুণ ভাগ নাই, একটা প্রক্রিয়া প্রতীক আছে গুণ বা ভাগের মধ্যে, আর যোগ বিয়োগ আছে। এক্ষেত্রে যোগ বিয়োগ আর যদি গুণ থাকে সেক্ষেত্রে আমরা বাম ডানের হিসাব করব না বা হিসাব করার প্রয়োজন নাই। সেক্ষেত্রে অবশ্যই যোগ বিয়োগ আর গুণের মধ্যে বা যোগ আর গুণের মধ্যে বা বিয়োগ আর গুণের মধ্যে বা বিয়োগ আর ভাগের মধ্যে বা গুণ আর মানে যোগ আর ভাগের মধ্যে অবশ্যই ভাগের কাজটা আগে হবে। তাহলে এই অঙ্কটাতে যোগ আর গুণ আছে, এই ক্ষেত্রে আমরা ওই বাম দিকে হিসাব করতে যাব না, অবশ্যই যোগ আর গুণের মধ্যে গুণের কাজটা আগে হবে। তাহলে গুণ যে পাশে থাকে থাক, গুণের কাজটা যদি আগে হয় তাহলে আমরা বলতে পারি এটা 11 যা আছে তাই এইটার কাজ আগে হবে। তাহলে এখানে লিখতে পারি 22, 11 আর 22 যোগ করলে হয় 33। অনেকেই খুব খুশি গো, মানে বিয়ের কথা শুনছে দেখে, তাই না? ভালো করে পড়াশোনা করো।
এবার কি ক্লিয়ার বাবা? ক্লিয়ার কি না? ক্লিয়ার হলে পরেরটাতে যাব। এখন পরাবক গুণ, কিন্তু পরীক্ষায় দেবো অন্যটা। একটু মনোযোগ দিতে হবে যে তোমাদের, ঠিক আছে? একটু মনোযোগ দিতে হবে। আচ্ছা, গুণ, গুণের মধ্যে যেগুলো আছে সেগুলো আগে লিখি। এগুলো তোমরা সবাই জানো, এগুলো পরীক্ষাতে একটাও আল্লাহর রহমতে দিব না, দেই নেই। হ্যাঁ, গুণ কি একটু আগে পড়ে আসছো, যোগের সংক্ষিপ্ত রূপ, এটা হলো গুণ। এই গুণ করতে হলে দুইটা জিনিস লাগে, একটা লাগে গুণ্য, একটা লাগে গুণক। এই দুইটা গুণ করার পরে আমরা যেটা পাই সেটা সমান হচ্ছে এই গুণফল। তাহলে গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ, গুণফল হচ্ছে গুণ্য আর গুণকের, মানে গুণ করলে যা পাওয়া যায় সেটা। তাহলে গুণ্য কি? যে সংখ্যাকে গুণ করা হয়। ধরো 9, যে সংখ্যা দ্বারা গুণ করা হয়। তাহলে গুণ্য হচ্ছে যে সংখ্যাকে গুণ করা হয় সেটাকে আমরা বলি গুণ্য, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় সেটাকে বলা হয় গুণফল। ঠিক আছে কি? তাহলে যে সংখ্যা দ্বারা গুণ করা হয় সেটা গুণক, গুণ করার পরে যে সংখ্যা পাওয়া যায় সেটা গুণফল, আর যে সংখ্যাকে গুণ করা হয় সেটা হচ্ছে, যে সংখ্যাকে গুণ করা হয় সেটা গুণ্য, যেটা দ্বারা গুণ করা হয় সেটা গুণক, গুণ করার পরে যে সংখ্যা পাওয়া যায় সেটা গুণফল। এগুলো আসবে না। তারপরে আমরা একটু লিখে দেই, পরীক্ষায় আসতে পারে গুণের সূত্র কি। গুণের একটি সূত্র, গুণের সূত্র মানে বোঝাচ্ছে গুণফল, আর সেই গুণফলের সূত্র আমরা জানি, গুণফল সমান গুণ্য গুণন গুণক। তাহলে আমরা যদি গুণ্য আর গুণক গুণ করি তাহলে যেটা পাবো সেটা গুণফল। হ্যাঁ, তাহলে গুণ্য গুণন গুণক সমান সমান গুণফল। একইভাবে আমরা যদি এখন গুণ্য বা গুণ্য সমান কি বলি, তাহলে আমরা কিন্তু বলবো এরকম, গুণফল ভাগ গুণক। যদি বলে গুণ্য সমান কি, এটা গুণ্যের সূত্র, গুণ্য সমান হচ্ছে গুণফল ভাগ গুণক। যদি বলে না গুণক সমান কি, তাহলে এটা পার হয়ে আসবে, গুণ ছিল এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু এটা হবে এরকম, গুণক সমান গুণফল ভাগ গুণ্য। এরপরে যদি আসে যে গুণ্য গুণক গুণফলের মধ্যে সম্পর্ক কি, তাহলে অবশ্যই যে কোনো একটা সূত্র লিখে দেবো, তাহলে হয়ে যাবে। গুণ্য গুণক গুণফলের মধ্যে সম্পর্ক চাইলে, তবে আশা করা যায় এই ধরনের কোনো কোশ্চেন মানে আমার পরীক্ষাতে আসবে না, তোমাদের স্কুলে পরীক্ষায় আসতে পারে বা আসার সম্ভাবনা খুব বেশি। আর এই অধ্যায় করতে হলে এগুলো জানতে হবে। আমরা যেটা দিব সেটা হচ্ছে এরকম, সহজ পদ্ধতিতে গুণ বলতে কি বোঝো? সহজ পদ্ধতিতে গুণ বলতে কি বুঝো, এটা দিতে পারি। ঠিক আছে, এরকম থাকে, তোমরা 65 পৃষ্ঠার অঙ্ক করছো নাকি দেখলাম, 65-63 পৃষ্ঠা এরকম থাকে, 99 গুণন 45, আবার কোনো কোনো জায়গায় এরকম থাকে 99 গুণন 999। একটু ভালো করে খেয়াল করো, এটা 1, এটা 2 নাম্বার। 1 নাম্বারটা খেয়াল করো, সংজ্ঞার মুখস্থ করতে হবে না, এখান থেকে তোমরা বলতে পারবা সহজ পদ্ধতিতে গুণ বলতে কি বুঝো। সংজ্ঞাটা হবে এরকম, গুণ্য বা গুণকের, গুণ্য অথবা গুণকের যে কোনো একটিকে 10 বা 10-এর ঘাত করে গুণ করার পদ্ধতিকে বলা হয় সহজ গুণ পদ্ধতি। গুণ্য অথবা গুণকের যে কোনো একটিকে 10 বা 10-এর ঘাতে রূপান্তর করে গুণ করার পদ্ধতিকে বলা হয় সহজ গুণ পদ্ধতি। 10-এর গুণিতক কোনগুলা,
প্রথমত 10-এর গুণিতক 10 নিজেই, হ্যাঁ, 10 × 10। এরপরে এই সংখ্যাকে আবার 10 দ্বারা গুণ করতে হবে, 10 × 10 = 100। এটাকে আবার 10 দ্বারা গুণ করো, তাহলে 1000। এটাকে আবার 10 দ্বারা গুণ করো, তাহলে হয় 10,000। এই সংখ্যাগুলো হচ্ছে 10-এর গুণিতক। আমরা সংজ্ঞাতে বলছিলাম গুণ্য বা গুণকের যে কোনো একটিকে, হয় গুণ্য না হলে গুণক, এই দুটার যে কোনো একটিকে 10 বা 10-এর ঘাতে রূপান্তর করে গুণ করার পদ্ধতিকে সহজ গুণ পদ্ধতি বলে। গুণ্য অথবা গুণকের যে কোনো একটিকে 10 বা 10-এর ঘাতে রূপান্তর করে গুণ করার পদ্ধতিকে বলা হয় সহজ গুণ পদ্ধতি। এটা গুণ্যও হইতে পারে, গুণকও হইতে পারে। এই দুটার যে কোনো একটাকে 10 অথবা 10-এর গুণিতক করতে হবে। 10 অথবা 10-এর গুণিতক কিন্তু বলছি, হয় 10 না হলে 10-এর গুণিতক। তাহলে 10 হলে হবে, না হলে 10-এর গুণিতক মানে কি 10 কে 10 দ্বারা গুণ করলে যা হয় তাই 100। আবার তুমি ওইটাকে 10 দ্বারা, 100 কে 10 দ্বারা গুণ করো 1000, 1000 কে 10 দ্বারা গুণ করো 10,000, মানে একের পরে শূন্য থাকতে হবে। এইরকম 10-এর গুণিতকে রূপান্তর করে গুণ করার যে পদ্ধতি সেটা হচ্ছে সহজ গুণ পদ্ধতি। তো আমরা 1 নাম্বার অঙ্কটা যদি করি, এইরকম আসে আর কি অঙ্ক করার সময়, কিন্তু 99 গুণন 45। আমরা এইটা এবং এইটা দুইটা সংখ্যার মধ্যে দেখতে পাচ্ছি 99 কিন্তু 100-র কাছাকাছি সংখ্যা। তাহলে আমরা কিন্তু সেই ক্ষেত্রে এভাবে লিখছি 100, কিন্তু এখানে আছে 99, আমি লিখছি 100, আছে 99, বেশি লিখছি কত 1, যত বেশি লিখছি তত বিয়োগ করে দিই, দিয়ে আমরা বন্ধনী দিয়ে যে এটা লিখি, কারণ 99-এর সাথে 45 গুণ ছিল। তাহলে আমরা এটা 99 বানানোর জন্য, 10-এর গুণিতক বানানোর জন্য এটাকে প্রথমে 100 করলাম, কিন্তু আসলে এটাতে 100 ছিল না, ছিল কত 99। তাহলে বেশি লিখছি কত 1, যেটা বেশি লিখছি সেটা বিয়োগ করেছি। এই বিয়োগফলের সাথে কিন্তু এখন এটা গুণ হবে, কারণ এই বিয়োগফল মানে 99। ঠিক আছে, এটা যদি করতে চাও তাহলে আমরা এইভাবে লিখবো 99 গুণন 999। আমরা বলছি গুণ্য অথবা গুণকের যে কোনো একটিকে। তাহলে এটাকেও 10-এর গুণিতক করা যায়, কিভাবে করা যায়, এভাবে লেখা যায় 100 - 1 গুণন 99 লেখা যায়। আবার এটা না লিখে যদি আমরা এভাবে লিখি যে 99 গুণন, এটাকে যদি ভাঙাই, কারণ এটা হচ্ছে 1000-এর কাছাকাছি সংখ্যা, 1000-এর কাছাকাছি সংখ্যা। এটা আমি উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি। 1000-এর কাছাকাছি, আমি সংখ্যাতে বলছি গুণ্য অথবা গুণকের যে কোনো একটিকে 10 বা 10-এর গুণিতক করে গুণ করার পদ্ধতিকে বলা হয় সহজ গুণ পদ্ধতি। তাহলে এখানে আমি লিখলাম 99 মানে 100 - 1 গুণন 45। আবার এখানে লিখছি 99-কে না ভাঙায়া আমরা ভাঙাইছি কত 999। এখানে দুইটাকেই ভাঙানো যায়, কোনো সমস্যা নাই, আমরা দুইটাকেই ভাঙাতে পারবো, এটাতে কোনো সমস্যা না। তবে তোমরা কিন্তু সবাই জানো আকবরিয়াতে 200 টাকা দিয়ে 3 প্লেট খাবার দিচ্ছে, 3 প্লেট খাবার দিচ্ছে। আবার ওই আকবরিয়াতে ওই খাবারই 200 টাকায় 9 প্লেট দিচ্ছে। তোমরা কোনটা নিবা বলো তো, কোনটা নিবা বলো, কথা বলতে হবে। কোনটা নেবা বলো, 9 প্লেট, গুড। তাহলে আমরা এখানেও ঠিক তাই, গুণ্য অথবা গুণকের যে কোনো একটাকে যদি করা যায়, এটাকেও করা যায় ওটাকেও করা যায়, কোনো সমস্যা নাই। তবে আমরা যেটাতে দেখবো শূন্য বেশি সেটাকে ভাঙাবো। তাছাড়া স্কুলের ঘাট দ্বারা স্যারেরা কেটে দিতে পারে, এটাকেও করা যায় এটাকেও করা যায়, ওকে। তবে আমরা, তুমি বললে যে 9 প্লেট যেটা পাবো, একই খাবার একই দাম, কিন্তু আমি বেশি পাচ্ছি, আমি সেটা নিব। এখানেও ঠিক তাই, গুণ্য বা গুণকের দুইটাকেই 10-এর গুণিতক করা যায়, তবে যেটাতে শূন্য বেশি সেটাকে আমরা ভাঙাবো। এটাকে ভাঙাইলে আমরা পাই 1-এর পরে 2টা শূন্য, আর এটাকে যদি ভাঙাই তাহলে 1-এর পরে পাই কয়টা শূন্য, 3টা শূন্য। তাহলে আমরা কিন্তু এটাকেই ভাঙাবো। এই জন্য সংজ্ঞাতে বলছিলাম গুণ্য বা গুণকের যে কোনো একটিকে 10 বা 10-এর গুণিতক করে গুণ করার পদ্ধতিকে বলা হয় সহজ গুণ পদ্ধতি। এই যে এটাকে যখন করলাম, এটা ছিল কি 99, আমরা বলছিলাম গুণ্য অথবা গুণকের যে কোনো একটিকে 10 বা 10-এর গুণিতক করে, এগুলো 10-এর গুণিতক, 10-এর গুণিতক করে গুণ করার যে পদ্ধতিটা, তার নাম হচ্ছে সহজ গুণ পদ্ধতি। তোমরা কি ক্লিয়ার হয়েছো?
ক্লিয়ার হলে বলবা। এখন গুণ বলতে কি বুঝো? যোগের সংক্ষিপ্ত রূপ বা পুনঃ যোগ। গুণের ইংরেজি প্রতিশব্দ কি? মাল্টিপ্লিকেশন। বানানটা দেখে নিবা। গুণ কি বিধি মেনে চলে? বিনিময় বিধি মেনে চলে। গুণ বিনিময় বিধি মেনে চলে। তুমি দিবা, আমি তোমাকে দিব। তুমি দিবা না, আমি তোমাকে দিব না। এই যে 2 গুণন 3, এখন এখানে আসলে এখানে গেল, তাহলে 3 গুণন 2 বিনিময় করলো জায়গাটা। ঠিক আছে, বিনিময় ছাড়া আসলে কোনো কিছু হয় না, এটাই করছে। গুণের অংশ কয়টি? 3টি। গুণ্য, গুণন, গুণক, সরি গুণ্য, গুণক, গুণফল। গুণ্য কাকে বলে, গুণক কাকে বলে? গুণের বিপরীত প্রক্রিয়া নিঃশেষে ভাগ বা ভাগ বললেও হবে। গুণফল কাকে বলে? 8 নাম্বার। 9 নাম্বার বলছে গুণ করতে হলে কি জানা আবশ্যক? অবশ্যই নামতা পড়তে হবে। তারপরে হচ্ছে গুণের সূত্র কি, গুণকের সূত্র কি, গুণফলের সূত্র কি, গুণ্য, গুণন, গুণক সমান কি। তারপর 14 নম্বর বলছে গুণ্য ও গুণকের স্থান বিনিময় করলে গুণফলে কিরূপ পরিবর্তন হয়? 2 3 এর জায়গায় গেছে, 3 2 এর জায়গায় আছে, কোনো পরিবর্তনই হয় না। 3 2 6 আছে। তো আমার মনে হয় না তোমাদের এইগুলো ঝামেলা হতে পারে। যেটা সমস্যা হওয়ার কথা ছিল সহজ গুণ পদ্ধতিটা। হ্যাঁ, তোমরা এটা একটু ভালো করে দেখে নিবা। আর ক্লাস 4-এ যারা আছো তোমরা অবশ্যই পারলে এখনই কেটে দাও। 72 নাম্বার অঙ্কটা কেটে দাও এবং 74 নাম্বার মান সংখ্যাটা কেটে দিতে পারো, কেটে দাও। ঠিক আছে। আর 60 নাম্বারে যেটা আছে সহজ বুদ্ধি শিখাই দিচ্ছি। 60 নাম্বার মান সংখ্যা শীট থাকলে দেখে নাও। ফাঁকা ঘর 32 গুণন 16 সমান সমান 8500 কত 12। প্রথমত ফাঁকা ঘরের সাথে যেটা আছে ওটা ওইরকমই রাখতে হবে। তারপরে গুণ অবস্থায় যে 16 আছে 16টাকে জাস্ট পার করে দাও। পার করে দিলে একটা ভাগফল পাওয়া যাবে। যে ভাগফল পাবা তার বামের সংখ্যাটা খালি ঘরে বসবে। ঠিক আছে। একইভাবে 61 নাম্বারও তাই। প্রথমত 99 খালি ঘরের মানটাকে ঠিক রাখবা। 99টা গুণ অবস্থায় আছে, এটাকে পার করে দিবা। পার করে দিলে একটা ভাগফল পাওয়া যাবে। তাহলে ভাগফলের বাম দিকে সংখ্যাটি খালি ঘরে বসবে। 63 নাম্বারে ঝামেলা হতে পারে, এটা আমি করে দিচ্ছি। তেষট্টি নম্বরে বলা আছে গুণ্য গুণকের 3 গুণ। গুণ্য বলছে গুণকের 3 গুণ। ওকে, বলা আছে। তো এখানে গুণকটা হচ্ছে 9, 1/9, সরি। তাহলে এই গুণ্যটা গুণকের এর র আছে, এই যে এর গুণের কাজ করে। তাহলে গুণকের 1/9, গুণকের এই যে গুণ দিলাম, গুণ্য গুণকের 3 গুণ। তাহলে গুণকটা ছিল 1/9, এর থাকার জন্য গুণ দিলাম, কত গুণ? 3 গুণ। এই 3-এর উপরে কোনো কিছু নিচে কোনো কিছু মানে 1 আছে, তার মানে 3টা লবে আছে, এটা কাটা যায়। 3 থেকে 9, তার মানে 1/3। এটা বের হলো গুণ্য, আর গুণক হচ্ছে 1/9। তাহলে গুণফল সমান কি? গুণফল সমান হচ্ছে গুণ্য গুণন গুণক। তাহলে গুণের মান বের করলে 1/3, গুণকের মান সেটাই দেওয়া আছে 1/9। এই গুণ করার ক্ষেত্রে লবের সাথে লবের গুণ হয়, হরের সাথে হরের গুণ হয়। তাহলে 1 আর 1 গুণ করে অনেকেরই 2 হয়, তবে আমার একই হয়, 1 1 কে 1। আর এটার এটা গুণ করলে হয় 3 নং 27। অনেকেই বলে 1 1 কে 2, মানে ভুল করে বলে, আমি জানি পারো তোমরা, তারপরেও। 82 নাম্বার বলছে সহজ পদ্ধতিতে গুণ করতে গুণ্য 1010 সমান কত লিখতে হবে? এই যে দেখো 1010, 1010 এটা কিন্তু 1000-এর কাছাকাছি সংখ্যা। এখানে যে কোনো সংখ্যা গুণ থাকতে পারে, 2 থাকতে পারে, 5 থাকতে পারে, 42 35 যা খুশি থাকুক। এটাকে যদি সহজ পদ্ধতিতে বলে, তুমি ভালো করে খেয়াল করো, 1010 কার কাছাকাছি সংখ্যা? 1000-এর কাছাকাছি সংখ্যা। তুমি লিখলে 1000, কিন্তু এখানে তো বেশি আছে 10, 1010 ছিল। তাহলে যা লিখছো তার জন্য যত শর্ট আছে সেটাকে যোগ করে দিলেই হয়ে যাবে। দেওয়ার পরে সুন্দর করে একটা ব্র্যাকেট দিবা, না দিলে কিন্তু ভুল হবে। কি ভুল হবে সেটা বুঝাই দিচ্ছি। এখানে বলা আছে 3 আর 2 এর যোগফলকে 5 দ্বারা গুণ করো। তাহলে এটা যা হচ্ছে সেটা কিন্তু 5 গুণন 5, কারণ বন্ধনীর ভিতরে কাজ আগে করতে হয়। তাহলে এটা যোগ করলে হয় 5, 5 আর 5 গুণ করলে হয় 5 5 25। তুমি মনের ভুলে একটা বন্ধনী দাও নাই, তাহলে লেখা 2 যোগ এরকম দিচ্ছ। হ্যাঁ, তাহলে এই যে যোগ আর গুণের মধ্যে কিন্তু ডান বাম কোনো কিছু নাই, আগে গুণের কাজ আগে হয়। তাহলে সেক্ষেত্রে কিন্তু হয় এটা 3 আর এটা গুণ করলে হয় 10, এখানে যোগ, তার মানে হলো 13। দেখো তো এর মধ্যে ব্যবধান আছে না নাই? এই অঙ্কগুলো তোমরা একটু দেখে নিবা। 68 নাম্বার সংজ্ঞা আমি আগেই বলেছি। মান সংখ্যা মোটামুটি সহজ আছে, একটু দেখে নিও। হ্যাঁ, আর বাসায় থেকে একটু প্রিপারেশন নাও, এর বাইরে আসলে কিছু বলার নেই আমার।
তাহলে আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আর শনিবারের জন্য অগ্রিম শুভকামনা রইল। পরীক্ষার কোশ্চেন আমি আবারও বলছি, কঠিন হবে না, তবে তোমাদের কোশ্চেন পড়ে পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে। তুমি পড়ে গেছো একটা, তুমি পড়ে গেছো যোগ পড়া, আমি দিয়ে রাখছি বিয়োগ, তুমি পড়ে গেছো ভাগ, আমি দিয়ে রাখছি গুণ। এগুলো খেয়াল না করলে বিপদে পড়তে পারো। অবশ্যই সচেতন হয়ে পরীক্ষার হলে যেতে হবে। আর একটা দিনই তোমাদের একটু কষ্ট হবে, এই শনিবার 10 তারিখটা। বাকি পরীক্ষাগুলো আমি শুক্রবার নেওয়ার চেষ্টাই করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সামনের দিন দেখা হবে, কালকে দেখা হবে অনেকের সাথেই। আল্লাহ হাফেজ।